নমস্কার, শুরু করছি আনন্দ সকাল আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, রুখে দাঁড়ানোর সেই ভঙ্গিটা আজও চোখে পড়ে বলেই আমাদের মনে হয় যে না, ঠিক এখনই হাল ছেড়ে দেবার কারণ ঘটেনি। কেন উল্লেখ করলাম এই পংক্তিটি? আপনাদের ঘটনা প্রবাহ দেখে নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। পুলিশ আধিকারিককে কদর্য ভাষায় হুমকি দিয়ে বহাল তবিয়তে অনুব্রত মণ্ডল, আর পুলিশের চিঠি পেল এবিপি আনন্দ। 6 দিনেও যার কাজ অবধি পৌঁছতে পারলো না পুলিশ, নিষ্ক্রিয় বলায় আপত্তি জানিয়ে কার্যত হুঁশিয়ারি এলো পুলিশের থেকে। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমার সঙ্গে অতিথিরা রয়েছেন। আলোচনায় আসার আগে আপনাদের সামনে রাখবো, বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আর সেই হুমকি দেখানোয় পুলিশের চিঠি পেল এবিপি আনন্দ। 6 দিনেও অনুব্রত মণ্ডল অধরা, তবু নিষ্ক্রিয় বলায় এত আপত্তি পুলিশের। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। আইসিকে এই কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। 6 দিন পেরিয়ে গেলেও তাকে জিজ্ঞাসাবাদটুকু করা হয়নি, অথচ এবিপি আনন্দ সেই অডিও ক্লিপ কেন বারবার দেখাচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তুলছে, তা নিয়ে আপত্তি তুলে এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে 2 পাতার চিঠি পাঠালো পুলিশ। চিঠিতে তারা লিখেছে, আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আপনার এই লাগাতার চেষ্টা কাঙ্ক্ষিত নয়। আইনের দৃষ্টিতে এর সংযম প্রয়োজন। অর্থাৎ পুলিশের বার্তা পরিষ্কার, অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের এই ভাইরাল অডিও ক্লিপ যেন বারবার না দেখানো হয়। 6 দিনে অনুব্রত মণ্ডলকে যারা জিজ্ঞাসাবাদ করেনি সেই পুলিশকে কেন নিষ্ক্রিয় বলা হয়েছে তা নিয়েও ঘোর আপত্তি তাদের। এবিপি আনন্দ সম্পাদক সুমন দেকে এই চিঠিতে বীরভূম জেলা পুলিশ লিখেছে, এফআইআর দায়েরের পর তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার জন্য তাকে 30/5/2025 তারিখে আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আপনি একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের অংশ হয়ে অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপটি বারবার সম্প্রচার করছেন এবং মামলা সংক্রান্ত তথ্য পুলিশ এখন অবধি যে আইনি পদক্ষেপ নিয়েছে তা ন্যূনতম যাচাই না করেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন। আপনি চ্যানেলে ক্রমাগত যে অভিযোগ তুলেছেন তা তথ্যগতভাবে ভুল, অন্যায্য, যাচাই না করা এবং অসত্য। এই ধরনের অভিযোগে কারো ভালো হবে না, বরং এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আপনি কোনো ভালো উদ্দেশ্যে এই অভিযোগ তোলেননি, বরং এতে মিশে রয়েছে বিদ্বেষ। অনুব্রত মণ্ডলকে গত শনি ও রবিবার তলব করেছিল পুলিশ, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি, অথচ শনিবারই দিব্যি তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে গিয়েছিলেন তিনি। এই আবহেই এবিপি আনন্দ সম্পাদককে দেওয়া চিঠিতে পুলিশই লিখেছে, নোটিশের জবাবে চিকিৎসার কারণ উল্লেখ করে সময় চেয়েছিলেন অভিযুক্ত। তিনি প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন, যাতে বলা হয়েছে চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মেডিকেল সার্টিফিকেটে দেওয়া তথ্য দেখে তদন্তকারী অফিসার অভিযুক্তের অবস্থা জানতে পারেন এবং তদন্ত চালিয়ে নিয়ে যান। তাই তদন্ত থমকে রয়েছে এবং পুলিশ বিষয়টা নিয়ে চুপচাপ বসে আছে, সামগ্রিকভাবে এটা বলা ভুল। এটা আইনের নির্দিষ্ট মাপকাঠি মেনেই তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে, তা থামালে চলবে না। অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ না চালাতে বলার পাশাপাশি চিঠির শেষ অংশে লেখা হয়েছে, আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি ওই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন, নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তখন পুলিশের বিরুদ্ধে এ ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আর কোনো রকম যোগাযোগ করা হবে না। এবিপি আনন্দ। আমাদের পাঠানো, আমাদের প্রতিষ্ঠানকে পাঠানো, এবিপি আনন্দর সম্পাদককে পাঠানো এই চিঠি আপনাদের সামনে রাখলাম। আপনারা প্রথমেই প্রতিবেদনে সেটা দেখলেন। কথা এবং কাজ শাসকের মনোপুত না হলেই নানান রকম আপত্তিজনক আমরা ব্যবহার দেখেছি এবং আমরা দেখেছি এও যে কিভাবে আমাদের ওপর আক্রমণ নেমে এসেছে, সাংবাদিকদের ওপর আক্রমণ নেমে এসেছে এবং তারপর পুলিশের তরফ থেকে মামলার পাহাড় তো আছেই। আমি এখানেই আসবো সমীরদার কাছে। সমীরদা, আপনার কি মনে হয়, কারণ আপনি নিজে অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপ প্রসঙ্গে বলেছেন অত্যন্ত আপত্তিজনক, অত্যন্ত নিন্দাজনক, তারপরে যেটা সম্প্রচার করা হয়েছে সেখানে আপত্তির কোথায় আছে এবং পুলিশের কি করা উচিত ছিল বলে আপনার মনে হয়? না, এখনো তো আমি আমার বক্তব্য থেকে সরছি না। যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক। এটা আমি বলবো যে কোনোভাবেই দল এটাকে মানে গুরুত্ব দিয়েই দেখবে যা করা উচিত। যেহেতু তদন্ত পুলিশের চলছে, স্বাভাবিকভাবে 2বার ডাকা হয়েছে,
নিশ্চয়ই তার শারীরিক অসুস্থতার কারণে তিনি যাননি, তার ব্যাখ্যা তিনিই দেবেন। তবে আমার মনে হয় এই ধরনের বক্তব্য সামনে আসা এবং এটা অন্তত আপনাদেরকে বলবো ধন্যবাদ যে সমাজে একটা সিস্টেম আর যাতে না ঘটে, এইটার একটা দায়িত্ববান নেতার যা হওয়া উচিত নয় তাই হয়েছে, স্বাভাবিক, সেটাই সমালোচনা হচ্ছে, সমালোচনাটাই স্বাভাবিক। এইটা থেকে অন্তত অন্যান্য সব যারা যারা এই ধরনের কাজ করেন তারা হয়তো এই থেকে বিরত থাকবেন। এর জন্যেই যা মানে তদন্তে যা হবে পুলিশের তদন্তে, কারণ পুলিশ নিজেই তো এটা সুমোটো করে কেসটা ফাইল করেছে। স্বাভাবিক প্রশাসন যে নেতা তৃণমূলের বলে বসেছিল তা নয়, স্বাভাবিকভাবে এবার মোবাইল নেওয়া হয়েছে, এবার যে অডিওটা পুলিশ অ্যাক্ট তো করবেই, অলরেডি দুটো মোবাইল নেওয়া হয়েছে, কোন থেকে কিভাবে হয়েছে আশা করি নেওয়া হবে, একটা থেকে আরেকটা নিশ্চয়ই নেওয়া হবে। তো স্বাভাবিকভাবে তদন্তের মধ্যে আজকে আমরা এই কথা বলবো না, কিন্তু সর্বরিদি আর কবে কবে করতে গিয়ে বিলকিস বানু গণহত্যা যেভাবে ঘটেছিল, তাতে ফুলের মালা দিয়ে কাদেরকে বই করেছিল, সেটা অথচ এবিপি আনন্দকে চিঠি দেওয়া হলো। আমি আবারও বলবো এটা এতটাই অশ্রাব্য, এতটাই কুৎসিত, আপনি দেখেছেন শুনেওছেন যে প্রত্যেকটা লাইনে কতবার বিপ দিতে হয়েছে আমাদের, এতটাই সম্প্রচারের অযোগ্য। যতটা না দেখানো ততটাই মানে বিপ দিয়েছেন, কিন্তু আমি মনে করি সংবাদ মাধ্যমে কন্ট্রোল কোনোভাবেই কোনো অবস্থাতেই করা উচিত নয়। তার আগে দেখাবো পুলিশকে কদর্য ভাষায় ঘুষিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল, আর সেই অডিও ক্লিপ সামনে আসার পরই তা নিয়ে সরব হয়েছে এবিপি আনন্দ। শুক্রবার থেকে এই নিয়ে একটার পর একটা ঘন্টাখানিক সঙ্গে সুমন অনুষ্ঠান করেছি আমরা, প্রশ্ন তুলেছি এরকম কদর্য ভাষা ব্যবহার করেও অনুব্রত মণ্ডল কিভাবে স্রেফ ক্ষমা চেয়ে পার পেতে পারেন, কেন তাকে স্রেফ নোটিশ পাঠিয়েই ক্ষান্ত দিচ্ছে পুলিশ, পার্টি অফিসে যেতে পারলেও অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা দিচ্ছেন না কেন? আর এসব প্রশ্ন তুলেছি বলেই কি পুলিশের তরফে এই চিঠি, ঘুরিয়ে কণ্ঠরোধের চেষ্টা? আলোচনায় আসবো, তার আগে প্রতিবেদন। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে। একটা থানার আইসিকে অশালীন ভাষায় হুমকি, পরিবার তুলে গালিগালাজ, একটানা অবিরাম। তোর মাকে অনুব্রত মণ্ডলের এই কদর্য হুমকি নিয়ে শুরু থেকেই নিন্দায় সরব হয়েছে এবিপি আনন্দ। দেখুন, এই অডিও টেপটা শোনা মানে নিজের রুচির সঙ্গে যুদ্ধ করা, একেবারেই মানে সাধারণভাবে আমরা একটা খারাপ শব্দে একটা বিপ দিই, কিন্তু এটা বিপ দিয়েও শোনানো অত্যন্ত মুশকিল। কিন্তু এর ভেতর পরতে পরতে যেটা আছে সেটা হচ্ছে ঔদ্ধত্য এবং সরাসরি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নাম করে তার অধস্তন একজন পুলিশ অফিসারকে হুমকি। শনিবার বাড়ি থেকে বেরিয়ে দিব্যি খোশ মেজাজে পার্টি অফিসে পৌঁছে গেছিলেন অনুব্রত মণ্ডল, অথচ ওই একই দিনে নোটিশ পেয়েও পুলিশের কাছে হাজিরা দেননি তিনি। রবিবার পুলিশ অনুব্রতকে দ্বিতীয়বার ডাকলে তাতেও যাননি তিনি, অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। কিন্তু তারপর পুলিশ কি করছে এই প্রশ্নটা বারবার উঠেছে। পুলিশ যদি এটা ক্রিমিনাল অফেন্স হয় কেন ব্যবস্থা নেয়নি, প্রয়োজন হলে গ্রেফতার কেন করেনি? হ্যাবিচুয়াল অফেন্ডার, এবং তারপর অন ক্যামেরা তিনি একজন ডিএসপি কে শাসাচ্ছেন, গ্রেফতার দুরস্ত, জেরাটুকু অবধি হয়নি। আবার বলছি, এই ঘটনার সঙ্গে রাজ্য পুলিশের 1,11,000 এবং কলকাতা পুলিশের 37,000 অফিসার ও কর্মীর এবং তাদের পরিবারের সম্মান জড়িত। এটা শুধুমাত্র বোলপুর থানার আইসি লিটন হালদার বা তার স্ত্রী বা তার মার ব্যক্তিগত অপমানের বিষয় নয়, এটা গোটা রাজ্যের ফোর্সের সম্মানের বিষয়। অনুব্রত মণ্ডল যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন তা নিয়েও প্রবল বিতর্ক তৈরি হয়েছে। সার্টিফিকেট দিয়েছেন ব্লক মেডিকেল অফিসার অর্থাৎ বিএমওইচ, অথচ তিনি সার্টিফিকেট দেন একটি বেসরকারি হাসপাতালের প্যাডে। কিভাবে এটা সম্ভব? বিষয়টি সামনে আসতেই প্রশ্ন তুলেছি আমরা। এখন এই ভাইরাল অডিও সব থেকে মারাত্মক অংশ হচ্ছে রাজ্যের পুলিশ বাহিনী সর্বোচ্চ আসনে বসা অফিসারের নাম করে অনুব্রত মণ্ডল তার সাবঅর্ডিনেট অফিসারকে শোনাচ্ছে। আমরা জানি না, সত্যিই জানি না যে সত্যি ডিজি রাজীব কুমার ফোনের অন্য প্রান্তে সেই রাতে ছিলেন কিনা। অনুব্রত মণ্ডল অন্তত সেইটাই দাবি করছেন, একদম এই অডিওতে দাবি করছেন যে ডিজির সামনে ডিজিকে বলছেন গালিগালাজ করে, এই অফিসারকে বোঝাতে চাইছেন যে কতটা আমার শক্তি, কতটা আমি ক্ষমতাবান মানুষ, কতটা আমি প্রভাবশালী, যে ডিজিকে ধরে ডিজির সামনেই গালিগালাজ করতে পারি। উল্টো প্রান্তে সত্যিই ডিজি ছিলেন কিনা তা আমরা শুনিনি, কিন্তু একজন আইসিকে, তার পরিবারকে, গোটা রাজ্যের পুলিশ বাহিনীকে
এইভাবে অনুব্রত মণ্ডল অপমান করছেন। এরপর যদি অনুব্রত মণ্ডল গ্রেফতার না হন তাহলে উর্দিধারী পুলিশ বাহিনীর মোরালের আর সামান্যতম কিছু অবশিষ্ট থাকবে কি? এবিপি আনন্দ প্রশ্ন তুলেছে, যেখানে বিতর্ক আছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। তাই কি পুলিশের চিঠি কণ্ঠরোধের চেষ্টা? এবিপি আনন্দ। সর্বরিদি পাপিয়া, শাসকের অধিক লোভ পচন ধরিয়েছে সমাজে এবং সেই পচনশীল সমাজ থেকেই উঠে এসেছে অনুব্রত, জয়ন্ত সিং, শৌকত, শাহজাহানের মতন মানুষরূপী জানোয়াররা, যারা তৈরি করেছে একটা সিস্টেম, যে সিস্টেমে বলি হচ্ছে হাজার হাজার মানুষের মান, সম্মান, সম্ভ্রম, প্রাণ পর্যন্ত। এবং দেখুন, লিটনের ফোন কিন্তু বাজেয়াপ্ত হয়েছে, অনুব্রতর ফোনটা এখনো বাজেয়াপ্ত হয়নি। সমীরদা বললেন কোনো এক কালে হবে হয়তো। এবং কেন এটা প্রশ্ন, কেন দেখুন, অনুব্রত মণ্ডল মেডিকেল সার্টিফিকেট নিয়ে বসে রয়েছেন, তিনি অসুস্থ, আমরা জানি না, শরীর খারাপ নিয়ে আমরা কোনো কথা বলতে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি পার্টি অফিসে যেতে পারলেন না, তার 1.5 কিলোমিটার দূরে এসডিপি অফিস, কেন এবিপিতে চিঠি, সেটা কিন্তু বিষয় একটা। তার কারণ আপনি যদি সর্বোচ্চ সংবাদ মাধ্যমের যেটা যে সেক্টরটা, আপনি যদি তাকে থামাবার জন্য ব্যবস্থা নিতে পারেন, তাহলে ধরুন তার অধীনে যতগুলো সংবাদ মাধ্যম আছে, পোর্টাল চ্যানেল আছে, ইউটিউবার আছে, আপনি সবাইকে এই শিক্ষাটা দিলেন, আমরা এবিপিকে কিন্তু দিয়েছি। তার মানে আপনি থামিয়ে দিচ্ছেন, ঠিক যেভাবে অভয়াকে এই নৃশংস খুনের মধ্যে দিয়ে প্রমাণ করা হয়েছিল। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ কোন রাজনৈতিক দল বেশি করে জানেন? বিজেপি। বিজেপি কণ্ঠরোধের প্রশ্নে বিজেপি তার অথরিটি হয় কি করে? সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ নিয়ে বিজেপি কথা বলছে। যারা বাকস্বাধীনতা, কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে ঠিক করে দেয়, এটা মানায় না। সর্বদা প্রথমত হচ্ছে এবিপি আনন্দ সহ সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীদের কুর্নিশ জানাই যে এই রাজ্যের সরকার শাসকের এরকম একটা ভয়ঙ্কর থ্রেট কালচারের মধ্যে, কোড আনকোড থ্রেট কালচারের মধ্যে দাঁড়িয়ে আপনারা এখনও এই বিষয়ে নিয়মিত চাপ রেখে গেছেন, সমাজের মধ্যে আয়নার কাজ করে যাচ্ছেন। দ্বিতীয়ত, এই সমকালীন সময়ে আপনি এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা নিরন্তরভাবে অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য থেকে শুরু করে তানিয়া ভরদ্বাজ থেকে শুরু করে খর্দা থানার আইসি থেকে শুরু করে আজকের এই ঘটনা, সর্বক্ষেত্রে সবসময় এবিপি আনন্দ সহ সমস্ত ডিজিটাল মাধ্যম সমাজের সর্বস্তরের প্রতিবাদীদের হেনস্থা করবার কাজ এই রাজীব কুমারের পুলিশ, এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ক্রমান্বয়ে করে চলেছে। গোটা রাষ্ট্র জুড়ে, গোটা রাজ্য জুড়ে, দেশ এবং রাজ্যের সরকারের কাছে আমরা গণতন্ত্রের মধ্যে জানি যে বিচার ব্যবস্থা এবং সংবাদ মাধ্যম গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ। তার উপর আক্রমণ মানে গণতন্ত্র আক্রান্ত, স্বৈরাচারী সরকারের শাসকের চরিত্র ক্রমশ প্রকাশিত হচ্ছে। আজকে সবার প্রথমে দুটো দাবি ওঠা উচিত। একদম স্বাভাবিকভাবে অনুব্রতর মোবাইল, লিটনের মোবাইল শুধু নয়, ডিজি রাজীব কুমারের মোবাইলও হেফাজতে নেওয়া উচিত। ওই দিন রাতে আসলে কি ডিজি উল্টো পারে ছিলেন? যদি থেকে থাকেন তাহলে একজন জেল খাটা আসামি, অভিযুক্ত ক্রিমিনাল, তার সঙ্গে ডিজি রাজীব কুমারের যদি সরাসরি ফোনে কথা হয়, তার মানে এটা প্রমাণিত এই রাজ্যে আইনের শাসন নেই, গুন্ডারা আইন কন্ট্রোল করছে। এবিপি আনন্দ কি করেছে? যা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরেছে, যেটা সম্প্রচারের অযোগ্য না আমরা একেবারেও সেটা দর্শকদের শোনাইনি, দেখাইনি। এটাই কি আমাদের অপরাধ? তাই কি পুলিশের তরফ থেকে চিঠি এলো এবিপি আনন্দর সম্পাদকের কাছে? আমি এই নিয়ে শ্রমিক বাগচির কাছে পুরো বিষয়টা, আইনি বিষয়টা বুঝে নিতে চাইবো। শ্রমিক দা, পুলিশের কি করা উচিত ছিল আর পুলিশ কি করেছে? দেখুন, প্রথমত আমি বলি যে আমি এটার অত্যন্ত একটা আইনজীবী হিসাবে অত্যন্ত নিন্দনীয়। কারণ হচ্ছে যে পুলিশের কোনো অথরিটি নেই এইভাবে চিঠি দেওয়ার। এটা একটা ইনফ্রিঞ্জমেন্ট অফ দি কনস্টিটিউশনাল আর্টিকেল। কারণ মিডিয়া হচ্ছে, আমরা জানি কনস্টিটিউশনের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে। তাহলে মিডিয়াকে, একটা লিডিং মিডিয়া, তাকে যখন চিঠি দেওয়া হচ্ছে, তার সম্পাদককে যখন চিঠি দেওয়া হচ্ছে, ব্যাপারটা অত্যন্ত নিন্দনীয়। শুধু নয়, এটা একটা বেআইনি কাজ করেছে পুলিশ। আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবিপি আনন্দের এই চিঠির বিরুদ্ধে গিয়ে আইনি পদক্ষেপ করার দরকার। যে পুলিশের কি অথরিটি আছে, মিডিয়া কি প্রচার করবে কি না করবে, সেটা পুলিশ ঠিক করে দেওয়ার কেউ নয়। পুলিশ কখনোই সেটা ঠিক করে দিতে পারে না। কিন্তু এই মর্মে একটু বলে রাখি, আমরা এই আলোচনা করতে গিয়ে এই আলোচনার টেবিলেই কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে বিভিন্ন সময় শুনতে অভ্যস্ত যে আমরা কোনটা করব, আমরা কোনটা দেখাবো, সেটা তারা ঠিক করে দেবেন।
বলুন। হ্যাঁ, সেটা তো ওনারা বলে থাকেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে তখন আপনারা তার জবাবটাও আপনারা দেন, বা অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা মানে থাকেন, যারা প্রতিনিধিরা, তারা জবাব দেন। কিন্তু এইটা যে ঘটনাটা হয়েছে, পুলিশ কি ঠিক করে দেবে মিডিয়া কি দেখাবে? পুলিশ ঠিক করে দেবে মিডিয়া কি করবে, মিডিয়া কোনটা সম্প্রচার করবে, কোনটা সম্প্রচার করবে না? মিডিয়ার সবসময় সাধারণ মানুষের প্রতি একটা দায়িত্ব থাকে, মিডিয়া সত্যকে তুলে ধরা, এবং তার মধ্যে যদি কোনো অন্যায় থাকে সেইটাকে মানুষের সামনে তুলে ধরা। মিডিয়া তো পক্ষপাতহীন, আমরা এটাই জানি। তাহলে মিডিয়া যদি আজকে এইটা দেখিয়ে থাকে, পুলিশের কেন? পুলিশ তো তার নিজের কাজ করতে পারেনি। পুলিশ কি করেছে? পুলিশ তাকে দুবার নোটিশ দিয়েছে। এর যদি আমরা আইনি ব্যাখ্যা দেখি, এই নোটিশের এগেনস্টে তিনি একটা দিয়েছেন, তিনি একটা মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন, ঠিক আছে, মানছি মেডিকেল সার্টিফিকেট, কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটের সত্যতা নিয়েও অনেক কিছু যাচাই হয়েছে, বা এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তাকে কোনো থার্ড কোনো নোটিশ দেয়নি। পুলিশ তাকে এখন ছাড় দিয়ে রেখেছে যেহেতু তিনি মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু পুলিশের উচিত ছিল তাকে অ্যারেস্ট করা, পুলিশের উচিত ছিল তাকে কাস্টডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা। পুলিশের উচিত ছিল। আর বীরভূম জেলা পুলিশের লিগ্যাল সেলের ওসি যে চিঠি পাঠিয়েছেন তাতে লেখা আছে, কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দ্য কেস, দ্য রেসপন্সিবিলিটি অফ ইনভেস্টিগেটিং দ্য সেইড কেস হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু সাব ডিভিশনাল পুলিশ অফিসার বোলপুর। মানে মামলার গুরুত্বটা বিবেচনা করে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোলপুরের সাব ডিভিশনাল পুলিশ অফিসারকে। আর তিনি কি করেছেন আমরা সবাই দেখছি। এটাই হচ্ছে ব্যাপার, মানে হচ্ছে কিছু কি বলবো, বলতে খুব খারাপ লাগে যে একজন দাঁড়ান, আমি বলছি সমীর বাবু, আপনি নিশ্চয়ই বলবেন। আমি একটা কথা বলি, এই আইনি তো কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। যেটা আমার মনে হচ্ছে যে রাজ্যের পুলিশ মন্ত্রী, আমরা সবাই জানি তিনি মুখ্যমন্ত্রী, তার কথা ছাড়া পুলিশ কোনো কিছু করে না। একজন কর্তব্যরত পুলিশ আধিকারিককে যে কুৎসিত ভাষায়, যে জঘন্য ভাষায় অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, তার জন্য চিঠি পেতে হলো এবিপি আনন্দকে, সংবাদ মাধ্যমকে। কণ্ঠরোধের চেষ্টা নয় কি? কি বলেছেন কৌশিক সেন? এরকম জঘন্য ঘটনা বারবার আসা উচিত মানুষের সামনে। অনুব্রত ইস্যুতে এবিপি আনন্দকে পুলিশের চিঠি দেওয়া নিয়ে এমনটাই মত অভিনেতা কৌশিক সেনের। দেখুন। বীরভূম পুলিশ নাকি এবিপি আনন্দকে একটা নোটিশ পাঠিয়েছে যে অনুব্রত মণ্ডলের যে হুমকি দেওয়া টেলিফোন, সেটা কেন বারবার শোনানো হচ্ছে বা দেখানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে নিউজটা দেখেছি। এবিপি আনন্দ কিন্তু প্রথা মেনে, নিয়ম মেনে, বিপ শব্দ দিয়ে খারাপ কথাগুলোকে ঢেকে দিয়ে শোনাচ্ছে। আর এরকম একটা জঘন্য ঘটনা, সেটা মানুষের সামনে তো আসাই উচিত, বারবার আসা উচিত। আর সোশ্যাল মিডিয়ার যুগে তো সেখানে বিপও চলছে না, সেখানে তো সবাই সবটা জানে কি হচ্ছে। ফলে এই ভদ্র ভাষায় বলতে গেলে ন্যাকামোটা বীরভূম পুলিশ কেন করছে? আমার কি মনে হচ্ছে তারা কি লজ্জা পাচ্ছে যে ক্ষমতায় থাকা যে দল, সেই দলের একজন তাবড় নেতা তাদেরই প্রশাসনকে এরকমভাবে গালিগালাজ করছে, ফলে পুলিশের লজ্জা হচ্ছে। ফলে পুলিশ যাকে ধরার তাকে না ধরে সে সত্যি বলছে কি মিথ্যে বলছে তার স্বাস্থ্য নিয়ে সেটা তদন্ত না করে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। আমি একজন এই শহরের মানুষ হিসেবে, এই রাজ্যের মানুষ হিসেবে এর প্রতিবাদ করি। কোথায় অসত্য বা আপত্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে তার উল্লেখ এবিপি আনন্দকে দেয়া পুলিশের চিঠিতে নেই। শাসক দলের প্রভাবশালী নেতা হলে তিনি কি আইনের ঊর্ধ্বে? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে প্রশ্ন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। দেখুন। আপনি চিঠিটা দেখলেন এবং এই চিঠি নিয়ে কোনো মন্তব্য আমরা করছি না। আপনার চিঠিটা দেখে ঠিক কী মনে হলো আজকের প্রেক্ষিতে? দেখুন, চিঠিটা আমি পড়লাম, চিঠিটা দেখে কিন্তু কোথায় অসত্য আপনারা সংবাদ পরিবেশন করেছেন বা কোথায় অবজেকশনেবল কথাবার্তা বলেছেন সেটার কিন্তু কোনো উল্লেখ নেই। সেখানে চিঠিতে বলা হয়েছে আপনারা যেটা করেছেন সেটা যেন আর না করেন, এবং যদি ভবিষ্যতে করেন তাহলে পুলিশি হুমকি দেয়া হয়েছে। এতে সম্পূর্ণভাবে আপনাদের সংবাদ মাধ্যমের যে সাংবিধানিক মৌলিক অধিকার আছে, সংবিধানের 19-1 ক ধারায় যে সংবাদ পরিবেশন করা এবং সাধারণ নাগরিকের যে অধিকার আছে সংবাদ জানার, রাইট টু নো, আর আপনাদের যে অধিকার আছে রাইট টু ইনফর্ম, এই দুটো অধিকারই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত 19-1 ক ধারায়। এবং এই যে অধিকার, এটাকে ক্ষুণ্ণ করতে গেলে আমাদের সংবিধানে বলা আছে রিজনেবল রেস্ট্রিকশনের মাধ্যমে
সেগুলোকে আটকানো যায়। সেই রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু আইনের সাহায্যে হয়। এরকম পুলিশি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারও নয়, এটা 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 পুলিশের চিঠির মাধ্যমে সেই অধিকারকে আটকানো যায় না, যদি না এটা পুলিশ স্টেট হিসেবে গণ্য হয়। এই চিঠিটা পড়লে যে কোনো লোক বলবে যে পশ্চিমবঙ্গ আর গণতান্ত্রিক রাজ্য নয়, এটা একটু পুলিশি স্টেট হিসেবে পরিণত হয়েছে। তিনি যেহেতু শাসক দলের একজন ক্ষমতাশালী প্রভাবশালী নেতা, তিনি কি আইনের ঊর্ধ্বে? এই সমস্ত প্রশ্ন তো আমরা করতেই পারি একজন নাগরিক হিসেবে, এবং আপনাদের এই সমস্ত প্রশ্নের উপর আপনাদের মানে ইনফরমেশন দেয়া আপনাদের কাজ, খবর পরিবেশন করা আপনাদের ডিউটি, ইট ইজ ইউর কনস্টিটিউশনাল রাইট। এখানে কি করে আপনাদেরকে এইভাবে ধমক দেয় আমি তো বুঝতে পারি না। এবং সেটা একটা কোনো আইনের তারা অবতারণা করছেন যে এই আইনের আপনারা লঙ্ঘন করছেন, এইটা প্রচার করে কোথাও নেই। আমি এখান থেকে সর্বরদীর কাছে আসবো। কোথায় অসত্য বা আপত্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে আপনি খুঁজে পেয়েছেন সর্বরদী? দেখুন, তৃণমূল কংগ্রেস নগ্ন হয়ে দাঁড়িয়ে গেছে, আপনারা সেই নগ্নতাটা দেখাচ্ছেন কেন? এইটাই হয়ে গেল প্রশ্ন। তারা জামা কাপড় খুলে দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু আপনি বলতে পারেন না যে ও রানী তোর কাপড় কোথায়। বিষয়টা তো তাই। এখন লিটনের ফোনটা জব্দ করা গেছে, অনুব্রতর ফোনটা করা যায়নি। এতে কি প্রমাণ হয়েছে? এতে প্রমাণ হয়েছে দুর্নীতির সঙ্গে সরকার, দুর্নীতির সঙ্গে সরকারের যে সহাবস্থান। এটা তো দেখুন 2011 সাল ভবানীপুর থানা কিছু গুন্ডাকে ধরা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সে সময় গিয়ে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। এখানে সমীর দা তার প্রতিবাদও করতে পারবেন না, কারণ ওনার নেত্রী এটা বলেছিলেন। আপনি বারাবণী থানার ওসি, তাকে তৃণমূলের নেতাকে কেক খাওয়ানোর জন্য তাকে পদচ্যুত করা, অথচ পঞ্চানন্দা খালি পায়ে মায়ের ভোগ বিতরণ করছেন, তার বেলায় কোনো দোষ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী রাজীব বাবুর জন্য ধর্ণা দিতে পারেন, কিন্তু লিটন বাবুকে তার মাকে পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি আর এই সমস্ত মানে সংবাদ মাধ্যমের কথা বলবেন না। পুলিশ মন্ত্রী হাতরাসের ঘটনায় একজন সংবাদ মাধ্যমে মানুষকে মেরে দিয়েছে বিজেপি, এটা মাথায় রাখবেন। সংবাদ মাধ্যমের কথা নিয়ে, গণতন্ত্র নিয়ে, তাদের বাকস্বাধীনতা নিয়ে অন্তত বিজেপি মুখে বিচারপতি অশোক বাবু বলছেন, বিজেপি কথা বলছেন, বিজেপি কথা বলছেন। বিচারপতি সুপ্রিম কোর্টের অশোক গঙ্গোপাধ্যায়, আরে হাতরাসের ঘটনায় যে সংবাদ মাধ্যমে মানুষকে মারা হলো তারা করেছে। একদম কর্ণাটক হোক, বিহার হোক, ত্রিপুরা হোক, গৌরী লঙ্কেশ হোক, সুজাত বুখারি হোক, সর্বক্ষেত্রে এটা আপত্তিজনক। তো সর্বক্ষেত্রে এটা আপত্তিজনক তো সমীরদা। একটা কথা বলি, আজকে আপনারা এসব বলছেন, এটা আপত্তিজনক তো আপনি মানবেন তো? ঘটনাটা নিন্দনীয়, বিষয় তো কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই চিন্তিত, স্বাভাবিকভাবে সে ক্ষমা চেয়েছে, তিনি পুলিশের কাছে ক্ষমা চেয়েছে, তিনি পুলিশ সম্পর্কে তার দায়িত্ব দেখিয়েছেন। পুলিশের আইনি ব্যাপার এখনো পর্যন্ত আইনজীবীরা এসডিপিওর সাথে দেখা করেছে। যে অনুব্রত মণ্ডল এই ঘটনার পরে কি ব্যথিত নয়? সে তো ক্ষমা চেয়েছে, স্বাভাবিকভাবে একটা আইনি প্রসেস। 2013-তে আমাদের এবিপি আনন্দকে দেয়া সুমনকে একটি সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, পুলিশের একটা অংশ যারা দুর্বল অফিসার কাজটা ভালো করে করতে পারে না, তারা সবসময় আমাদের কাছাকাছি থাকতে চায়, শাসক দলের প্রতি আনুগত্য দেখানোর চেষ্টা করে। আমার সময়ও সেই চেষ্টা হয়েছিল, কিন্তু আমি তাদের দূরে সরিয়ে রেখেছিলাম, কারণ এটা সরকারের একদম এড়িয়ে চলা উচিত। আমি বলছি এই যে আনুগত্যের প্রদর্শন পুলিশের উঁচুতলার, এই যে একটা ইঁদুর দৌড়, নিচুতলার পুলিশ কর্মীদের দক্ষতায় কি জং ধরিয়ে দিচ্ছে না? আর সেই কারণেই কি এই আইনি চিঠি ধরানো সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করার চেষ্টা? 11 সালের আগে এই রাজ্যে বুদ্ধবাবুর জমানায় কিংবা তার আগে কংগ্রেসের জমানায় পশ্চিমবঙ্গ পুলিশ ছিল। 11 সালের পর এই পুলিশের নাম মমতার পুলিশ। প্রশ্নটা হচ্ছে, পুলিশের মহলের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে অনেক আগেই। আপনার মনে থাকা উচিত, এই রাজ্যের মাটিতে সবার প্রথমে একজন আইপিএস অফিসারকে খালি পায়ে খিচুড়ি বিতরণ করানো হয়েছে, কখনো সুইমিং পুলে ধাক্কা মেরে নিচে ফেলা হয়েছে। আসলে আপনাদের অপরাধ হচ্ছে, আপনারা জামাই ষষ্ঠীতে বেহালার তৃণমূলের এমএলএ
কি খাচ্ছেন তার সম্প্রচার না করে কেন এরকম একটা সিরিয়াস ইস্যুকে সামনে নিয়ে আসবেন? অনেক আগে থেকে আপনাদের উপর আক্রমণ। সিরিয়াল দেখুন, এবিপি আনন্দের এইসব সিরিয়াস সাবজেক্টগুলো নিয়ে আপনারা দেখবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বারে বারে নোটিশ পাঠানো হয়েছে একের পর এক সাংবাদিককে। আসলে এই রাজ্যে আপনারা তো আর তৃণমূলের টিকিটে এমপি হননি, আপনারা তো স্থাবকতা রাজনীতি করে। শেষ করি, এইটা হলে মাঝে মাঝে কিছু হবে না। সকালে আপনি বলুন না, আপনি নিরপেক্ষতার সাথে বলুন। এটা রুচি হতে পারে, আমার রুচি নয়। তখন পশ্চিমবঙ্গ পুলিশ এখন রুচি হতে পারে, অনুব্রত মণ্ডলের রুচি হতে পারে। আমার আলোচনাটাকে ডাইভার্ট কথা বলবো না, আপনি আমার পরে সুশান্ত ঘোষের নাম বলবো না, সেটা আমরা দেখাবো না। সেটা দেখালে পুলিশ যেভাবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মারধর করেছে, একেবারে লাঠি দিয়ে মেরেছে, রক্ত ঝরিয়েছে, সেটা দেখানো অপরাধ। যে ঘটনা ঘটলো, অনুব্রত মণ্ডল যেভাবে কথা বলেছেন, সেটা দেখানো অপরাধ। আসবো সৈকত আপনার কাছে। একদম সেটাও আমরা দেখাই। এবিপি আনন্দকে ওসি লিগ্যাল সেলের এই যে চিঠি দেওয়ার ক্ষমতাই নেই, উল্টে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে হুমকির অভিযোগ দায়ের হতে পারে। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এমনই মত প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের। দেখুন, চিঠিটা কে দিচ্ছে? ওসি লিগ্যাল সেল, একদম অফিসার ইনচার্জ লিগ্যাল সেল, বীরভূম পুলিশ ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট। এটা তার দেওয়ার ক্ষমতাই নেই। কেন নেই? কারণ তোমাকে আমি প্রথম দিনই বলেছি যে রুলার যখন ডিক্টেটোরিয়াল হয়, রুলার যখন অথরিটেটোরিয়াল হয়, তখন কিন্তু তার জ্ঞান বুদ্ধির লোপ পায়, সেটা আর থাকে না। তোমাকে বলছে যে তুমি অডিও ক্লিপটা কেন বারবার দেখাচ্ছ? আরে তুমি কোনটা দেখাবে কোনটা দেখাবে না সেটা বলে দেবে কে? রুলার বলবে। এই রুলার হচ্ছে ডিক্টেটোরিয়াল রুলার। আজকে যার জন্য আজকে এই অবস্থা। যেদিন নোটিশও ডিফাই করলেন উনি, ডিফাই করে সেই নোটিশের টাইমটাকে অগ্রাহ্য করে পার্টি অফিসে গিয়ে ওখানে বিকেল 5টা অবধি ওখানে বসে হইলেন, তখন পুলিশ হ্যাজ গট এভরি রাইট যে ওকে গিয়ে অটোমেটিক অ্যারেস্ট করতে পারত। অটোমেটিক অ্যারেস্ট করে উপরন্তু কি হলো, তোমাকে একটা চোখ রাঙানি, ইজ এ ক্রিমিনাল ইন্টিমিডেশন টু দ্য ইলেকট্রনিক মিডিয়া, প্রাইম মিডিয়া অফ দি কান্ট্রি, ওয়ান অফ দ্য প্রাইম মিডিয়াস অফ দি কান্ট্রি। এইবার দেখো আসলে কি, নিজের অসফলতা, নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে এটা আবার একটা অন্যদিকে ঘোরানো, একটা গুলিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি। আর কিছু বলে আমার মনে হচ্ছে না। এবং থ্রেটনিং উইথ ডায়ার কনসিকোয়েন্স। মামলা তুমি করতে পারো, ফিরদৌস শামীম বলুক যে এটা তুমি মামলা তুমি করতে পারো, টু পুট ইলেকট্রনিক মিডিয়া আন্ডার থ্রেটনিং, তার এগেনস্টে করতে পারে। যে ইস্যুয়েন্স যেখান থেকে ইস্যু হয়েছে এই চিঠিটা, তার এগেনস্টে করতে পারো। সুতরাং আমার মনে হয় যে এরকমভাবে কিন্তু সংবাদ মাধ্যমকে এরকমভাবে থামিয়ে দেওয়া যাবে না। ভারতীয় সংবিধান যে অধিকার দিয়েছে বীরভূমের একজন ওসি, সেই অধিকার কেড়ে নিচ্ছেন। সংবাদ মাধ্যম কি করতে পারবে না সেই নির্দেশ কি করে দিতে পারে পুলিশ? ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে প্রশ্ন আইনজীবী ফিরদৌস শামীমের। সুপ্রিম কোর্টের জাজমেন্ট, দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড। এবার সেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট সম্পর্কে আপনার ক্রিটিসাইজ করার অধিকার আছে, কিন্তু আপনার বীরভূম পুলিশের, যে পুলিশ অনুব্রত মণ্ডলের কাছে গালাগালি খায়, সেই পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে আপনার কোনো কিছু বলার অধিকার নেই। আমি জানি না বীরভূমে কি ভারতবর্ষের বাইরের কোনো সংবিধান চলে। এবার বলি, এটা এই চিঠিটা যখন আমি দেখলাম, আমার জানেন তো পুরাতন দিনে ওই ডাকাতরা যখন ডাকাতি করতে আসতো না, শুনেছি নাকি তারা চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো। তা আমার অনেকটা দেখে এরকম মনে হলো যে চিঠি, সেই মানে আপনাকে অ্যাজ ইফ হুমকি দিচ্ছে যে আপনার উপরে লিগাল অ্যাকশন হতে পারে। আচ্ছা, আমি প্রথম প্রশ্ন করছি, আচ্ছা এই চিঠিটা দেওয়া হলো আন্ডার হুইচ প্রভিশন অফ ল? আইনের তো কোনো একটা প্রভিশনকে ইনভক করে চিঠিটা দেবে। আচ্ছা, এই বীরভূমের এই যে ওসিকে এই যে চিঠিটা দেওয়ার আইন কোন অধিকার বলে এটা দিয়েছে বলুন তো? আচ্ছা বলুন তো, যে এই যে হুমকি দিচ্ছে সংবাদপত্রকে, তো হুমকি, সরাসরি হুমকি সংবাদপত্রকে যে আপনি এই কাজটি করবেন না, প্রোহিবিট করছে। এই প্রোহিবিশন করার অধিকার, এই প্রোহিবিটরি এই যে অর্ডার, এটা আমি অর্ডারই বলবো, এ তো মানে ওসি সে নিদান দিচ্ছে যে আপনি এটা দেখাবেন না। ভারতবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে, বীরভূমের একজন ওসি সে সেই অধিকারটা কেড়ে নিচ্ছে, কি সংবিধানের ঊর্ধ্বে নাকি? আমি মনে করি এই ওসির বিরুদ্ধে ইমিডিয়েট
তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাকে শোকজ করা উচিত, তাকে জানতে চাওয়া উচিত আন্ডার হুইচ প্রভিশন অফ ল তুমি এটা করেছো, এবং তুমি ডিকটেট করছো সংবাদপত্রকে যে কিভাবে তারা অ্যাক্ট করবে। তোমার যদি মনে হয় যে এটা ইললিগাল, আমি তর্কের কাছে ধরে নিলাম এটা ইললিগাল অ্যাক্ট, বেআইনি অ্যাক্ট, তুমি সেই ইন অ্যাকর্ডেন্স উইথ ল তুমি অ্যাকশন নেবে। কিন্তু তুমি ডিকটেট করছো সংবাদপত্রকে যে এটা আপনি করবেন না, এই প্রহিবিশন তুমি কিভাবে চাপিয়ে দিতে পারো? এটা চাপিয়ে দিতে পারেন না। এবং আমি মনে করি এই মনে হচ্ছে যে এটা একটা বার্তা যে এবিপি আনন্দকে বলো যাতে অন্য সমস্ত সংবাদ মাধ্যম, আমি 1 নম্বর চ্যানেলকে বলছি, সমস্ত সংবাদ মাধ্যম, সমস্ত ইউটিউবার, সমস্ত সোশ্যাল মিডিয়ায় শিক্ষা দিচ্ছি। দেখো একটা কথা বলি, এটা হচ্ছে আপনার এই মুকুটে না আরেকটি পালক যোগ হলো, এবং এটিকে আমার শংসাপত্র লেগেছে যে আপনি যে সঠিক কাজটি করেছেন সেটা বোঝা যায় ছত্রে ছত্রে। আপনারা শুনলেন বিশিষ্ট আইনজীবী থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে বিশিষ্ট জনদের মন্তব্য আপনাদের সামনে রাখলাম যে পুলিশ এই চিঠি দিয়ে একটা সংবাদ মাধ্যমকে, দায়িত্বশীল সংবাদ মাধ্যমকে আসলে কি বার্তা দিতে চাইলো। আর এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো, মানে এই নিয়ে আলোচনার পাশাপাশি, যে বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কেন? কারণ মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন যে চিকিৎসক হিটলার চৌধুরী, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, অর্থাৎ সরকারি চিকিৎসক, অথচ তিনি যে মেডিকেল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্যু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। নিয়ম বলছে একজন বিএমওইচ কখনো কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হতে পারেন না। তদন্তের নির্দেশ দিয়েছে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আমি শ্রমিকদের কাছে এখানেই আসবো। শ্রমিকরা 1 সপ্তাহ ধরে অনুব্রত মণ্ডলের কেশাগ্র স্পর্শ করতে পারছে না পুলিশ, যেমনটা শাহজাহানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সন্দেশখালীতে। এইটা দেখাতে গেলে ভুল, এটা বলতে গেলে আমাদের অপরাধ, নোটিশ খেতে হবে, মামলা হবে সংবাদ মাধ্যমের নামে। এই যে বেসরকারি মেডিকেল কলেজ পক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে, কেন তদন্তের নির্দেশ দিতে হলো? কেন ওই চিকিৎসক হিটলার চৌধুরী, তাকে কেন খুঁজে পাওয়া যাবে না? কি অপরাধ করেছেন তিনি? কেন তিনি আড়ালে রয়েছেন? এইটা দেখালে আমাদের ভুল হয়ে যাবে। অপরাধ তো তিনি করেছেন, এটা তো একদম পরিষ্কার, একদম দিনের আলোর মতন পরিষ্কার। যে ব্যক্তিকে ওই মেডিকেল সার্টিফিকেটের আপনারাই দেখিয়েছেন যে তাকে বলেছে যে তাকে বিশ্রামে থাকতে হবে বা বেড রেস্টে থাকতে হবে, অথচ তিনি তার পার্টি অফিসে যাচ্ছেন, তিনি সব কাজকর্ম করছেন, তিনি থানায় যেতে পারবেন না। যতই পুলিশ তাকে ডাকুক তিনি যেতে পারবেন না। তারপরে তো পুলিশের আবার এই ভূমিকা, এবং পুলিশের তরফ থেকে মানে এখানে একটা সমঝোতা হয়ে গেছে অলরেডি, যার জন্য আপনারা বারবার দেখাচ্ছেন এটা একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে পুলিশের কাছে। আর এই ডাক্তারবাবু তিনি খুব ভালো করেই জানেন যে তার যে মেডিকেল রিপোর্ট, দেখুন উনি যাই বলুক আর তাই বলুক, এইটা উনি খুব ভালো করেই জানেন যে এই অনুব্রত মণ্ডল তিনি এতটা আনফিট নন যে তিনি হচ্ছে থানায় যেতে পারবেন না বা এগুলো করতে পারবেন না। একটা মিথ্যে মেডিকেল মানে রিপোর্ট দেওয়া হয়েছে, এটা একদম জলের মতন পরিষ্কার, জলের মতো পরিষ্কার। আমি তো বলছি এটা নিয়ে যদি কোনো মামলা হয়, কিছু হয়, এটা একদম পরিষ্কারভাবে উঠে আসবে। তার কারণ হচ্ছে যে এই আপনারা বহুবার বলেছেন বা দেখিয়েওছেন, এই রাজ্য সরকারের বহু নেতা তারা যখন অসুস্থতার গ্রাউন্ড দেখাতো, এর আগেও সিবিআই যখন তাদেরকে অ্যারেস্ট করেছে, সিবিআই এর ডাক্তাররা যখন তাদেরকে দেখেছেন বা করেছেন, তখন বলেছেন যে না, এই অসুস্থতার সঙ্গে মিলছে না। সুতরাং এটা যে ভুল এটা বোঝা যাচ্ছে। একের পর এক বিতর্কের জেরে কি জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে কমছে অনুব্রত মণ্ডলের গ্রহণযোগ্যতা? তৃণমূলের অন্দরে অনুব্রত বিরোধিতার সুর চড়া হচ্ছে। একের পর এক বিধায়ক, নেতা, মন্ত্রীর বক্তব্য আপনাদের শুনিয়েছি। আর এই পরিস্থিতিতে বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠদের একাংশ কাজল শেখের দিকে সরতে শুরু করেছেন। অনুব্রত ঘনিষ্ঠ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতারা ইতিমধ্যেই দেখা করেছেন অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর লোক বলে পরিচিত কাজল শেখের সঙ্গে। আমি এখানেই সমীরদার কাছে আসবো। সমীরদা, কাজল শেখ তিনি বলছেন উন্নয়নমূলক কিছু কাজ নিয়ে আমার সঙ্গে তারা কথা বলতে এসেছিলেন, আর উপপ্রধান বলছে এতদিন অনুব্রত মণ্ডলকে বলে লাভ হয়নি, তাই কাজল শেখের হাত ধরে আমরা আগামী দিনে পথ চলতে চাই। বিরোধী দলের নেতা তো নয়, বিজেপি নয়, সিপিএমও নয়, তৃণমূলেরই দুজন। আপনারা যতই অন্তর্দ্বন্দ্ব দেখান, ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলকে ভোট দেয়। স্বাভাবিকভাই অবশ্যই সৈনিক হিসেবে অনুব্রত প্রথম সারির নেতা। আপনি যদি দেখেন অনুব্রতকে এই সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোটের সময় নজরবন্দি রেখে সব ভোটই তো হয়েছে, তাতে কি বিজেপির
লাভ হয়েছে কিছু? এরা উস্কাবে, এরা প্ররোচনা দেবে, এরা কুৎসা করবে, এটা রাজনীতির নয়। বীরভূম আছে, বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বদল, আজকে দেখলাম নিজেদের দলের গোষ্ঠী বদল, ভাগ বাটোয়ারার গন্ডল, ক্ষমতার ভরকেন্দ্র, কাজল শেখের আগে হুমকি ফোন, এখন অনুব্রতর হুমকি ফোন। মানে তৃণমূল মানে শুধুমাত্র যে আমরা বলি ক্রিমিনালদের দল না, পুরো দলটাই ক্রিমিনালে পরিপূর্ণ হয়ে গেছে। যারা সমর্থন করছেন তাদের শিক্ষা, রুচি, সংস্কৃতি নিয়ে প্রশ্ন রইল। দ্বিতীয়ত, যে সংবাদ মাধ্যম বা যে সাংবাদিকরা ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্রমাগত আক্রমণ করে, তার বিরুদ্ধে নোটিশ যায় না। সত্য খবর পরিবেশন করলে অসত্য সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার তাদের গায়ে জ্বালা ধরে। গোটা দেশ, রাজ্য জুড়ে, পৃথিবী জুড়ে সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ চলছে, সেই ধারাবাহিক স্বৈরাচারী আক্রমণের অংশ এই আক্রমণ। গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্র্যাকটিক্যালি এবিপি আনন্দকে হুমকির মধ্য দিয়ে বুঝিয়ে দিল অবজেকশনেবল স্টেটমেন্ট, মানে এখানে অপরাধ হয়েছে জানে, তারপরেও পুলিশের হাত পা বাঁধা, কারণ পুলিশের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে তদন্তের নামে ভোর 6টায় ডেকে পাঠানো হচ্ছে যাতে সংবাদ মাধ্যমের নজর হারানো যায়। একজন সামান্য টিএমসিপির তোলাবাজ নেতা, তাকেও পুলিশ ভয় পাচ্ছে। আমরা বলছি পুলিশ মহলে বিদ্রোহ, এই অন্যায়ের বিরুদ্ধে পুলিশের সমস্ত আদর্শের কথা সৈকত বলছে, সেই সিপিএম শূন্য কেন? এত আদর্শের কথা বলেও সিপিএম শূন্য কেন? তার উত্তর দিতে হবে তো। 34 বছরে কিভাবে পুলিশ ছিল, কিভাবে পুলিশ কাজ করেছে, আপনারা অধ্যাপক কেন শিক্ষিত মানুষ হয়ে কেন অশিক্ষিত গুন্ডাদের মতো আচরণ করেন, কেন ক্রিমিনালদের সমর্থন করেন? আপনাদের রুচি, শিক্ষা তৃণমূল করলে কি এটাও সুযোগ দিতে হয় না? নিজেদের রুচি, শিক্ষা, সংস্কৃতি কত দামে বেঁচেছেন, কতবার চটি চাটার পর এরকম অমরদণ্ডী অধ্যাপক হওয়া যায়, অমরদণ্ডী মানুষ হওয়া যায়। একটাই কথা বলবো, আপনি এক্ষুনি বললেন যে সমস্ত কিছু ভোট হয় মমতা ব্যানার্জিকে দেখে। ভালো কথা, তাহলে সমস্ত দুর্নীতির দায়ও কিন্তু প্রমাণিত কোনটা? আরে আপনি তো প্রমাণ করতে পারেননি। সিবিআই কে নিয়ে গিয়ে বিহার জেলে রেখেছিল, ছেড়ে দিল কেন? সে যদি পুলিশ প্রমাণ দিতে হবে তো, আপনি চচ্চর বললেই হবে না। আপনি দর্শকদের প্রতি দায়বদ্ধ, আর তাই আপনারা জানেন যে আমরা কোনো সীমানার ভ্রুকুটি মানি না, মানবো না। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।